আশা করি সবাই ভালো আছেন। ফেসবুক অ্যান্ড্রোমেডা আপডেট নিয়ে ভিডিও বানানোর আমার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু তাবিজ ব্যবসায়ীরা অনলাইনে যেভাবে দেখছি আপনাদেরকে ভয়ভীতি দেখাতে শুরু করেছে যে ফেসবুক অ্যান্ড্রোমেডা আপডেট আসার পর আপনাদের সেল কমিয়ে দিয়েছে, নতুন টেকনিক এনেছে, টেকনিকটা শুধু তারাই জানে, তাদের কাছে গেলে সেল হু হু করে বাড়বে, তাদের কাছে না গেলে আপনার এবং আপনার ব্যবসা ধ্বংস, ইত্যাদি ইত্যাদি। যদিও ফেসবুক এই আপডেটটা দিয়েছিল যাতে অ্যাডভার্টাইজার এবং যারা ইউজার তাদের জীবন অনেক সহজ হয়, কিন্তু তাবিজ ব্যবসায়ীরা এমনভাবে ভয় দেখাচ্ছে মনে হচ্ছে যে ফেসবুক ইচ্ছে করে আপনাদের জীবন কঠিন করে তুলেছে, আপনাদের সেল কমিয়ে দিতে চায়, ফেসবুকের সাথে আপনাদের শত্রুতা। আসলে তা না। সো আজকের এই ভিডিওটা এই উদ্দেশ্যে বানানো, আপনাদের যাতে ভয় দেওয়ার কিছুটা দূর করতে পারি এবং আপনাদের হেল্প করতে পারি যাতে আপনারা আরও ভালো করতে পারেন ফেসবুক মার্কেটিংয়ে। আজ আমি দুইটা বিষয়ে কথা বলবো। এক হলো ফেসবুক অ্যান্ড্রোমেডা কী এবং কী কী আপডেট এসেছে, আর দ্বিতীয় হলো ফেসবুক অ্যান্ড্রোমেডা আপডেট আসার পর আপনারা এখন কিভাবে ক্যাম্পেইন চালিয়ে ভালো করবেন বা ক্যাম্পেইন স্ট্রাকচার কীরকম হওয়া দরকার। তো চলেন শুরু করি। দেখতে পাচ্ছেন আমি ফেসবুকের অফিসিয়াল অ্যান্ড্রোমেডা আপডেটের যে পোস্টটা আছে সেই পেজে আছি। এটা যদি আপনারা পেতে চান তাহলে অ্যান্ড্রোমেডা লিখে গুগলে জাস্ট সার্চ দিবেন, প্রথমেই লিঙ্কটা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এটা। সো এই পোস্টে ফেসবুক অ্যান্ড্রোমেডা আপডেটে কী কী এসেছে, কী কী পরিবর্তন এসেছে সব কিছু ফেসবুক বলেছে। এই পোস্টটা করেছিল ডিসেম্বর 2, 2024, প্রায় আজ থেকে 1 বছরের আগে। তো এখন বলতে পারেন এখন এটা নিয়ে এত হাইপ কেন? এখন এটা নিয়ে এত হাইপ হচ্ছে কারণ ফেসবুক যখন এই আপডেটগুলো রোল করতেছিল একসাথে সকল অ্যাডভার্টাইজারকে দেয় নাই। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যারা কাজ করতেছিলেন তখনকার সময় যে অনেকের অ্যাড ম্যানেজারে বিভিন্ন আপডেট আসতেছিল, অ্যাডভান্টেজ প্লাস বিভিন্ন ফিচার, অনেকেরটাই ছিল না। সো এভাবে তারা ধীরে ধীরে রোল করেছে, তারা দেখতেছিল টেস্ট করে যাতে এটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা, অ্যাডভার্টাইজাররা কী কী সুবিধা পাচ্ছে, বেনিফিট পাচ্ছে কিনা, ইত্যাদি ইত্যাদি। এখন হয়েছে কি, এখন অলমোস্ট সকল অ্যাডভার্টাইজারের অ্যাড ম্যানেজারে এই ফিচারগুলো দিয়ে দিয়েছে, তারা কেউই বাদ নাই। সো সবাই এই অ্যাডভান্টেজ প্লাস যে ফিচার বা অ্যান্ড্রোমেডা আপডেটের যে ফিচার সেগুলো সবার অ্যাড ম্যানেজারে চলে এসেছে, এবং এই ফিচারগুলো আগে যেভাবে কাজ করতো তার চাইতে এখন অনেক পারফেক্টলি কাজ করে। সো এই জন্য এখন যারা আছে সবাই এটা নিয়ে কথা বলতেছে এবং আপনাদেরকে নানানভাবে ভয়ভীতি দেখাচ্ছে। সো এখানে ভয়ের কিছু নাই, আমি ফেসবুক অ্যান্ড্রোমেডা আপডেট খুব সিম্পলি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। একটু মনে রাখেন, ফেসবুক অ্যান্ড্রোমেডা আপডেটে মেজর দুইটা আপডেট এনেছে। নাম্বার 1, যে ইউজার যেই কন্টেন্ট পছন্দ করবে তার কাছে সেই কন্টেন্ট পাঠাবে। সংক্ষেপে যদি আপনাদেরকে বোঝাতে যাই, ইউটিউবের মতো। ইউটিউবে আপনার কি হয়, আপনি যেই ভিডিও দেখেন আপনাকে সেই ভিডিও রিকমেন্ড করে। আবার দেখবেন আরেকজন হয়তো বা ভিন্ন ভিডিও দেখছে বাংলাদেশ থেকে, তাকে ভিন্ন ভিডিও রিকমেন্ড করছে, প্রত্যেকের প্রোফাইল কিন্তু ভিন্ন। আবার দেখবেন আপনি কোনো একটা টপিকে ভিডিও দেখে ফেললেন, লাইক খাবারের ভিডিও, আপনাকে খাবারের ভিডিওই সাজেস্ট করতে থাকে অনেক বেশি। এরপর হয় কি, আপনাকে অ্যাড দেখানোর সময় খাবারের অ্যাডটাই বেশি দেখায় অনেক। সো এই কাজগুলো আপনি কিন্তু ইউটিউবে অলরেডি দেখে আসতেছেন, আপনারা ইউটিউব সবাই চালান। সো ফেসবুক কি করেছে, ইউটিউবের এই সিস্টেমটাকেই কপি করেছে তাদের অ্যাড ম্যানেজারের ভিতরে, যাতে তারা যে ইউজার যেই রিলেটেড কন্টেন্ট দেখতেছে তাকে সেই রিলেটেড অ্যাডটা পাঠাইতে পারে। সো বুঝে গেলেন নাম্বার 1 কি, যে যেটা পছন্দ করবে তার কাছে সেইটা দিবে। এই হলো নাম্বার 1, ইউটিউবের মতো। আর সেকেন্ড হলো তারা একটা জেনারেটিভ এআই বানিয়েছে, যে এআই কি করতে পারে, বিভিন্ন কন্টেন্ট বানাইতে পারে। যেমন আপনারা এআই দিয়ে বিভিন্ন ভিডিও বানান না, ইমেজ বানান না, ঠিক সেরকম এটা আপনারা অলরেডি অ্যাড ম্যানেজারে দেখেছেন। তাদের জেনারেটিভ এআই বিভিন্ন টেক্সট জেনারেট করতে পারে, টাইটেল জেনারেট করতে পারে, তারপর ইমেজ জেনারেট করতে পারে, ইমেজ ক্রপ করতে পারে, ইত্যাদি ইত্যাদি। আমরা যখন অ্যাড ইমপ্লিমেন্টেশনের বিভিন্ন সিস্টেম দেখব তখন আপনাদেরকে দেখিয়ে দিব, আমি শিওর আপনারা এগুলো দেখেছেন। সো এই হলো ফেসবুকের দুইটা আপডেট মেজর। এখন আমরা যদি এখানে পড়ে দেখি বিষয়গুলো, আপনারা দেখবেন সিমিলার কথাই ফেসবুক বলেছে। এবং এটা করেছে কেন ফেসবুক, এটা করার ফলে কয়েকটা জিনিস হয়। প্রধান যে জিনিসটা হয়, ধরেন কোনো একজন লোক সে খাবার পছন্দ করে বা খাবার রিলেটেড ভিডিও দেখতেছে, এখন যদি তাকে ফুড পান্ডার ভিডিওটা দেখায়, ফুড পান্ডার একটা অ্যাড দেখায়, তার কিন্তু খাবার কেনার চান্সটা অনেক বেশি। আবার যে ধরেন ফ্যাশনের আইটেম খুঁজতেছে, ধরেন শার্ট প্যান্ট খুঁজতেছে, ওই রিলেটেড কন্টেন্ট দেখতেছে, তাকে যদি শার্ট প্যান্টের একটা অ্যাড দেখায় তাহলে কিন্তু তার কেনার সম্ভাবনা বেশি।
এতে হলো কি যে অ্যাডভার্টাইজার সেও লাভবান হলো, আর যে কন্টেন্ট দেখতেছে সেও কিন্তু স্যাটিসফাই হলো যে আমি যেটা খুঁজতেছি সেটা পেয়ে গিয়েছি। সো দেখেন এক্ষেত্রে বোথ কিন্তু বেনিফিটেড। আর ফেসবুক কিন্তু চায় না কখনো আপনার রেজাল্ট খারাপ হোক, অ্যাডভার্টাইজাররা ভালো রেজাল্ট পাক, সেটাই ফেসবুক চায়। কেন চায় আমি বলি, ফেসবুকের মেইন ইনকাম হলো আপনাদেরকে বিক্রি করা, মানে ইউজার বিক্রি করা, ইউজারের ইনফরমেশন। যারা অ্যাডভার্টাইজার, আপনারা যারা অ্যাড চালান তাদের কাছে এই ইনফরমেশন বিক্রি করে। আপনারা যত অ্যাড চালাবেন, যত ভালো রেজাল্ট পাবেন, ফেসবুকে আপনারা আরও তত বেশি অ্যাড চালাবেন, আরও বেশি টাকা ব্যয় করবেন, আর যত বেশি টাকা ব্যয় করবেন ফেসবুকের তত বেশি লাভ। এই জন্য যারা বিজনেস ম্যানেজার বা ফেসবুক অ্যাড ম্যানেজার চালান, ওখানে দেখবেন হেল্প সেন্টারে যখন আপনারা ক্লিক করেন, যারা টাকা ব্যয় করে অ্যাড চালান তাদের সাথে কিন্তু খুব ফাস্ট যোগাযোগ করে, যে কোনো কিছু রিপ্লাই দেয়, যে কোনো সমস্যা সমাধান করে দেয়, অর্থাৎ টাকা কথা বলে। সো তারা চায় না যে আপনি খারাপ করেন, তারা চায় আপনারা ভালো করেন। সো এখন বলতে পারেন তারা যদি ভালোই চায় তাহলে খারাপ কেন হচ্ছে? সব কিছু আমি বলবো যখন সেকেন্ড টপিকটা বলবো, তখন কিভাবে কি ভালো করবেন। এখন তা শুরু করার আগে দেখুন আমি যা যা বলেছি মেটা এখানে ঠিক তাই বলেছে কিনা আমরা পোস্টটা এক নজরে দেখে নেই। এখানে কি বলেছে আপনারা দেখতে পাচ্ছেন, মেটা অ্যান্ড্রোমেডা সুপার চার্জিং অ্যাডভান্টেজ প্লাস অটোমেশন উইথ দ্য নেক্সট জেন পার্সোনালাইজ অ্যাট রিট্রাইভাল ইঞ্জিন। সো বুঝতে পারছেন তাদের যে অ্যাডভান্টেজ প্লাস এবং অটোমেশন সিস্টেম আছে, তারা নেক্সট জেনারেশন ইঞ্জিন দ্বারা এটাকে আরও বেশি ডেভেলপ করে ফেলেছে। সো এত কিছু টেকনিক্যাল টার্ম আপনার বোঝার প্রয়োজন নেই, প্রথমে যেই দুইটা বলেছি ওই দুইটা মনে রাখলেই হবে। আর একটা জিনিস বলবো সেটা লাস্টে, সেটা আপনার মনে রাখতে হবে। এই তিনটা আপডেট মনে রাখলেই হবে। এখন দেখেন এখানে কি বলেছে, অ্যান্ড্রোমেডা ইজ মেটাস প্রোপ্রাইটারি মেশিন লার্নিং এমএল সিস্টেম। এটা কি জন্য ডিজাইন করা হয়েছে? রিট্রাইভাল অ্যাড রিকমেন্ডেশন ফোকাসড অন ডেলিভারিং স্টেপ ফাংশন ইমপ্রুভমেন্ট ইন ভ্যালু টু আওয়ার অ্যাডভার্টাইজার অ্যান্ড পিপল। অ্যান্ড্রোমেডা হলো মেটার এক ধরনের অ্যাড রিকমেন্ডেশন সিস্টেম, যেটা অনেক অ্যাডের মধ্যে থেকে যাচাই বাছাই করে রিকমেন্ড করবে কার জন্য কোন অ্যাডটা দেখাতে হবে বা কোন পোস্টটা দেখাবে সেটা। এরপর বলেছে কি এটা বানানোর জন্য তারা এনভিডিআর গ্রেস হপার সুপারসিপ ব্যবহার করেছে, এই জন্য এই যে সুপার চার্জিং বা নেক্সট জেনারেশন ইঞ্জিন বলেছে। এরপর দেখেন এখানে কি বলেছে, এআই প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন মেটাস অ্যাডভার্টাইজিং সিস্টেম বাই লেভারেজিং দ্য পাওয়ার অফ মেশিন লার্নিং। এখানে কি বলছে, টু প্রিডিক্ট হুইচ অ্যাডস এ পারসন উইল ফাইন্ড মোস্ট ইন্টারেস্টিং। দিস হেল্পস পিপল লার্ন অ্যাবাউট এ বিজনেস or product they are interested in while helping an advertiser meet their objectives such as increasing brand awareness, acquiring new customers and driving sales. So বিষয়টা মিলে গেল, আমি যেটা বলছি এখানে সেটাই বলেছে, কারণ এর বাইরে তো আমি বলতে পারবো না, এখান থেকে পড়েই আমি আপনাদেরকে বলেছি। সো আমি আপনাদেরকে সামারাইজ করে দিয়েছি, কারণ অনেকে এই জিনিসগুলোকে অনেক বেশি কমপ্লেক্স করে অনেক বেশি বড় করে ফেলে। যখন একটা কোম্পানি একটা পোস্ট লেখে তখন তারা অনেক টেকনিক্যাল টার্মস লেখে, অনেক কিছু লেখে, কিন্তু এগুলো ইম্পর্টেন্ট বিষয় না। বিষয় হলো ওটা আসলে সংক্ষেপে কি এবং আপনার কি করা লাগবে। দেখেন এখানে সেম কথা ওরা অনেকবার নানানভাবে বলেছে। তারপর এখানে বলেছে রিট্রাইভাল ইজ দ্য ফার্স্ট স্টেপ ইন আওয়ার মাল্টি স্টেজ অ্যাড রিকমেন্ডেশন সিস্টেম। ধরেন মিলিয়ন অ্যাডভার্টাইজার আছে, টেন্স অফ মিলিয়ন অফ অ্যাডভার্টাইজার বা ক্যান্ডিডেট, তাদের মধ্যে থেকে এরা খুঁজে বের করে ফিউ থাউজেন্ড ক্যান্ডিডেট, সো ইত্যাদি ইত্যাদি। এরপর তারা অ্যাড রিকমেন্ড করে। এরপর যদি একটু স্ক্রল করে নিচে যাই, এখানে দেখতে পাচ্ছেন ওরা আরো দুটা ইম্পর্টেন্ট বিষয়ে কথা বলেছে, একটা হলো ভলিউম অফ অ্যাড ক্যান্ডিডেটস আর একটা হলো টাইট লেটেন্সি কনস্ট্রেন্টস। সো এই দুইটা বিষয় আসলে কি, ভলিউম অফ অ্যাড ক্যান্ডিডেট কি, এটা হলো ওদের যে জেনারেটিভ এআই আছে, এটা হলো মিলিয়ন অফ অ্যাড বানাচ্ছে। অ্যাডভার্টাইজার যখন অ্যাড দেয় সেটা থেকে আরো মাল্টিপল অ্যাড বানাচ্ছে। এখন মিলিয়ন অ্যাডের মধ্যে থেকে এই অ্যাডগুলো কখন কাকে কোনটা দেখাবে, কোন একটা আগে দেখাবে, কোন একটা পরে দেখাবে, কোন একটা বন্ধ করবে, এই সকল কাজ তাদের যে অ্যাডভান্টেজ প্লাস সিস্টেম আছে এটা বা তাদের যে এআই সিস্টেম আছে এটা হ্যান্ডেল করবে, এবং হ্যান্ডেল করে ডাইনামিক্যালি ধরেন আপনি 5টা অ্যাড দিয়েছেন একই প্রোডাক্ট, এখন কোন ইউজারকে কোন অ্যাডটা দেখালে ভালো হবে বা দেখানো উচিত সেটা এদের এআই ডিসাইড করে দেখাবে। সেখানে আপনার নিজের কিছুই করার নাই, ওই আগেই যেটা বলেছি কাস্টমার যেটা পছন্দ করবে তাকে সেটা দেখাবে, সোজা কথা। এখানে আরেকটা কথা যেটা বলেছিল টাইট লেটেন্সি কনস্ট্রেন্টস, এখানে কি বলেছে সংক্ষেপে বলে দেই। আপনারা যখন রিলস বা কোনো কিছু স্ক্রল করেন বা কোনো ভিডিও, বিশেষ করে রিলস, ফেসবুকের এখন তো সবই ভিডিও সেকশনে চলে গিয়েছে, এখন ধরেন আপনি ওই যে ফুডের আইটেম স্ক্রল করতেছেন, স্ক্রল করার সময় আপনাকে ফুড রিলেটেড অ্যাড দেখানো, এই যে ইনস্ট্যান্ট ডিসাইড করা আপনি আসলে কি খুঁজতেছেন সেই রিলেটেড অ্যাড আপনাকে দেখানো, এইটা ওরা হ্যান্ডেল করে। এটা আপনারা অনেক ক্ষেত্রে অবজার্ভ করতে পারবেন ফেসবুকে, আপনি দেখবেন যেই রিলেটেড টপিকে সার্চ দিচ্ছেন, বিভিন্ন জায়গায় কথা বলতেছেন বা দেখতেছেন, ওই রিলেটেড জিনিস কিন্তু আপনাকে ইনস্ট্যান্ট দেখায়। সো এটা ওই সিস্টেমের মধ্যেই পড়ে। এরপর যদি একটু নিচে স্ক্রল করে আসি, এখানে অনেক হাবিজাবি কথা বলেছে এনভিডিয়া সম্পর্কে, এগুলো আপনাদের দেখার প্রয়োজন নাই। এখানে হায়ারার্কিক্যাল
ইন্ডেক্সিং সম্পর্কে বলেছে, এটা আমি নিচে বলতেছি, লাস্টে দেখিয়ে দিচ্ছি। এরপর দেখেন এখানে আরেকটা কথা বলেছে, কি বলেছে, যারা আগে অ্যাডভান্টেজ প্লাস, অ্যাড ক্রিয়েটিভ, তারপর তাদের যে এআই ফিচার এগুলো অন করতো না, ভবিষ্যতে যখন তারা এটা অন করেছে তখন তারা 22% ইনক্রিজ দেখেছে রিটার্ন অন অ্যাড স্পেন্ডে, অর্থাৎ রোয়াসে। আর যারা তাদের ইমেজ জেনারেশন, ওই যে এআই সিস্টেম ইমেজ যে জেনারেট করা যায় সেটা ব্যবহার করতো না, এখন করতেছে, তারা 7% ইনক্রিজ দেখতেছে। এখানে এই পার্সেন্টেজ নাম্বার শুনে আপনি একেবারে হুমড়ি খেয়ে পড়েন না, হাজার হাজার অ্যাড বানাইতে কিভাবে কি করবেন আমি আপনাদেরকে বলবো। তবে অ্যাডভান্টেজ প্লাসের যে ফিচারগুলো আছে এখন এগুলো সবগুলো পারফেক্টলি কাজ করে এবং এগুলো ব্যবহার করলেই ভালো রেজাল্ট আনা যায়, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। সো এখানে দেখেন আর একটা ইমেজ আছে, এটা দেখিয়েও অনেকে দেখলাম আপনাদেরকে ভয় দেখাচ্ছে। এটাই ওই সেম কথাই বলেছে, কাস্টমার বা ইউজার যেটা পছন্দ করবে তারাই সেটা দেখাবে। কি বলতেছে, ইউজার রিকোয়েস্ট। এখানে ধরেন অনেক ইউজার অনেক রিকোয়েস্ট করছে, ধরেন এক একজন এক একটা জিনিস চালাচ্ছে, এক একজন এক একটা পছন্দের জিনিস দেখতেছে। এখানে অ্যাড কর্পস মানে বিভিন্ন অ্যাড কর্পোরেশন বা অ্যাডভার্টাইজাররা অনেক রকম অ্যাড দিয়েছে। এখানে আমি ধরে নিচ্ছি ফর অ্যান এক্সাম্পল, এই যে বেগুনি কালার এরা ধরেন ফ্যাশন অ্যাড দিয়েছে, এই যে কালো কালার এরা ধরেন ফুড আইটেমের অ্যাড দিয়েছে, এই যে গ্রে ধরেন এরাও ফুড আইটেমের অ্যাড দিয়েছে কিন্তু ভিন্ন রকমের ফুড বা একটু লো কোয়ালিটির অ্যাড। আবার ধরেন এরা ধরেন ভিন্ন অ্যাড দিয়েছে, ধরেন এজেন্সি অ্যাড। সো বিভিন্ন রকম অ্যাড দিয়েছে। এখন এদের এই যে হায়ারার্কিক্যাল অ্যাড ইন্ডেক্সিং, হায়ারার্কিক্যাল অর্থ হলো কোনো কিছুকে র্যাঙ্ক অনুসারে সাজানো। ধরেন কোনটা কোন জায়গায় সাজাবে এটা র্যাঙ্ক অনুসারে সাজিয়ে নেওয়া, সোজা কথা। সো দেখেন এখানে কি করতেছে, তাদের হায়ারার্কিক্যাল ইন্ডেক্স মডেল বা এআই মডেল অনেক অ্যাডভার্টাইজারের অ্যাডের মধ্যে থেকে তারা বাছাই করে বের করতেছে কোনটা ফুড অ্যাড, কোনটা ব্লগিং অ্যাড বা ট্রাভেল অ্যাড, কোনটা ধরেন ফ্যাশন রিলেটেড অ্যাড, সেগুলো বাছাই করলো। বাছাই করে এগুলোর গ্রুপ করছে, গ্রুপ করার পর এরাই ডিসাইড করছে কোন অ্যাডসেট গ্রুপ কাকে দেখাবে। সো এখান থেকে তারা কিছু অ্যাডসেট গ্রুপ এখানে দেখাচ্ছে। দেখেন এই ইউজারকে দেখাচ্ছে এই তিনটা অ্যাড, ধরেন গ্রে থেকে একটা, ব্লু থেকে একটা, বেগুনি থেকে একটা, আবার লাস্টের যে ইউজার তাকে আকাশি থেকে একটা, ব্লু থেকে দুইটা দেখাচ্ছে। সো এটা তাদের এআই ডিসাইড করবে। এখন এই পিকচারটা আপনাদের বোঝার কোনো কিছু ইম্পর্টেন্ট বিষয় ছিল না, কিন্তু এখানে আরেকটা কোশ্চেন আছে, সেই কোশ্চেনের অ্যান্সারটা আমি দিয়ে দিচ্ছি, সেটা বোঝার বিষয়। ওই যে উপরে দুইটা জিনিস বলেছিলাম সামারাইজ করতে গেলে, এক হলো কাস্টমার বা ইউজার যেটা পছন্দ করবে তার কাছে সেই অ্যাড পৌঁছে দিবে, যে যেটা পছন্দ করবে, এক। আর দ্বিতীয় বলেছি তাদের জেনারেটিভ এআই, দুই। আর এই যে তৃতীয় নাম্বার যে কথাটা বলবো এটা এক নাম্বারটার সাথে রিলেটেড, এটা আপনারা মাথায় রাখবেন সামারাইজে। সিচুয়েশনটা আপনারা ধরে নেন, আপনি একজন ফুড বিক্রেতা, ফুড আইটেমের পণ্য বিক্রি করেন ফেসবুকে। আপনার যে কম্পিটিশন সেও ফুড আইটেম বিক্রি করে, সিমিলার আইটেম। এখন ধরেন আপনিও $100 বিজ্ঞাপন চালালেন, অডিয়েন্স দিলেন ওপেন বাংলাদেশ, সেও $100 বিজ্ঞাপন চালালো ডেলি বাজেট, সেও অডিয়েন্স দিল ওপেন বাংলাদেশ। ধরেন টার্গেট অডিয়েন্স আমি, এখন আমাকে দেখানো দরকার বিজ্ঞাপনটা। এখন কার বিজ্ঞাপনটা আমার কাছে আগে আসবে, তারটা নাকি আপনারটা? সব কিছু তো সমান। এখন এটা ফেসবুক কিভাবে ডিসাইড করে আমি বলে দিচ্ছি, আপনারা মনে রাখেন। এটা ফেসবুক এখন ডিসাইড করে ইউজার ইন্টারাকশনের উপর ভিত্তি করে, যেটা গুগলের কপি সরাসরি। গুগলের এসইও যে আপডেট দিয়েছে, এটাও 24-এর দিকে দিয়েছে, 24-এর অনেকটা আগে, এদের আপডেট দেওয়ার আগে ওরা যেটা করে গুগলকে কপি করার চেষ্টা করে অনেক ক্ষেত্রে। ওরা এসইও আপডেটে যেটা করেছে ইউজার ইন্টারাকশন বেস, অর্থাৎ আপনি ফাঁচুকি কথাবার্তা লিখবেন, অনেক কিছু লিখবেন আর তাতেই এসইও হয়ে যাবে এরকম না। কোনো ইউজার আসার পর আপনার ওয়েবসাইটে কতটা সময় ব্যয় করতেছে, কোন বাটনে ক্লিক করে কতটা সময় ব্যয় করতেছে, সঠিক ইনফরমেশন পাচ্ছে কিনা, অন্যান্য যারা আছে তারা আপনার পেজটাকে রিকমেন্ডেশন করতেছে কিনা, আপনার পেজে পজিটিভ কমেন্ট করে নাকি নেগেটিভ কমেন্ট করে, আপনার পেজটা শেয়ার করে কিনা, ইত্যাদি ইত্যাদি। সো ফেসবুকও সেম কাজটা করেছে। আপনি ধরেন ভিডিও ক্যাম্পেইন চালালেন, এখন আপনার ভিডিওটা মানুষ কত সময় দেখতেছে। যারা ইউটিউবিং করেন, এই যে ভিডিওটা আমি ইউটিউবে আপলোড দিচ্ছি, এখানেও কিন্তু এই সিস্টেমটা কাজ করে, গুগলের সিস্টেম। আপনি একটা ভিডিও দিলেন, ওই যে আপনার যে কম্পিটিশন সেও ভিডিও দিল, আপনিও দিলেন, এখন তার ভিডিওটা মানুষজন কত সময় দেখতেছে, আপনার ভিডিওটা কত সময় দেখতেছে, আপনার ভিডিওটা দেখে পজিটিভ কমেন্ট করে নাকি তারটা দেখে পজিটিভ কমেন্ট করে, আপনারটায় কমেন্ট ধরেন 100টা, তারটায় কমেন্ট ধরেন 120টা, আপনারটায় ধরেন লাইক আছে 500, তারটায় ধরেন লাইক আছে 600। আপনার ল্যান্ডিং পেজে গিয়ে মানুষ ধরেন বেশি সময় ব্যয় করে না, বা ক্লিক করার পর আপনার ওয়েবসাইটটা লোড হতে অনেক টাইম যাচ্ছে, মানুষ ব্যাক করে, কিন্তু তারটায় মানুষ ক্লিক করলে লোড নিচ্ছে, মানুষ অনেক সময় ব্যয় করতেছে এবং অন্যান্য বাটনেও ক্লিক করতেছে এবং অন্যান্য প্রোডাক্টও ব্রাউজ করতেছে, নতুন প্রোডাক্ট কিনতেছে। সো ফেসবুক কি করবে, আমাকে কোনো একটা দেখাবে। ওই যে অন্যান্য কাস্টমার বা ইউজাররা যেই পেজে গিয়ে বা যেই অ্যাডটা দেখে বেশি সময় ব্যয় করছে, অর্থাৎ আপনার কম্পিটিশন যারটায় লাইক বেশি, শেয়ার বেশি, কমেন্ট বেশি, মানুষ যার ল্যান্ডিং পেজে বেশি গিয়েছে, তার অ্যাডটা আমার কাছে রিকমেন্ড করবে। সো ব্যাপারটা ক্লিয়ার। এর অর্থ হলো আপনার কন্টেন্ট, আপনার ল্যান্ডিং পেজ সবকিছু ভালো হতে হবে, অর্থাৎ আপনাকে দর্শনধারী হতে হবে। ওই যে বলে না প্রথমে
দর্শনধারী পরে গুণ বিচারী। সো আপনার আগে দর্শনটা ঠিক করতে হবে, লুক ঠিক করতে হবে, আর গুণ তো অবশ্যই আপনার প্রোডাক্ট অবশ্যই ভালো হতে হবে। সো 3টা জিনিস আপনারা আশা করছি বুঝে গিয়েছেন। এই 3টা বিষয় যদি আপনারা মাথায় রাখেন তাহলে আর অ্যান্ড্রয়েড আপডেট নিয়ে আপনার যত লোক, যত তাবিজ ব্যবসায়ী আপনাকে যতই বলদ বানাতে চাক, আপনার বলদ হওয়ার প্রয়োজন নেই। আর আপনারা একটা কথা বলি, সেটা হলো ফেসবুক যখন বলে বা অফিসিয়াল থেকে কোনো কথা বলে সেটা আপনারা পড়ে দেখেন না, শুনতে চান না, বুঝতে চান না, আপনারা শুনেন তাবিজ ব্যবসায়ীদের কথা। দেখবেন ফেসবুক কিন্তু অ্যাড দিত, একটা মেয়ে এসে বলতো টার্গেট ব্রড, মেক মোর ক্রিয়েটিভ ইত্যাদি ইত্যাদি। সো এই কথাগুলো তারা বলতো, কিন্তু আপনারা তার কথা শুনেন নাই। ফেসবুকের অফিসিয়াল পোস্টটাও পড়ে অন্তত আপনারা দেখেন নাই। সো এসব না করে আপনার অফিসিয়াল জিনিসপত্র পড়েন, অন্যান্য জায়গায় যাচাই করেন, ঘাটাঘাটি করার চেষ্টা করেন, তাহলে আপনারা অনেক ভালো করতে পারবেন। অর্থাৎ আপনার মাথাটাকে একটু খাটান। এখন চলুন আমাদের সেকেন্ড যে টপিকটা ছিল, ফেসবুকের এই আপডেট আসার পর এখন কিভাবে ক্যাম্পেইন চালালে ভালো করব সেটা নিয়ে আমরা কথা বলি। আমি আমার বিজনেস ম্যানেজারে আছি, আমি আমার অ্যাড ম্যানেজারে যাচ্ছি। ফেসবুক বলেছে কাস্টমার বা ইউজার যেটা পছন্দ করে তাকে সেই অ্যাড দেখাবে। অর্থাৎ আপনার যে বিজ্ঞাপন বা ক্যাম্পেইন সেটা আগের চাইতে অনেক বেশি ভালো হতে হবে এবং ইউজার যাতে রিলেট করতে পারে সেরকম হতে হবে। এজন্য ফেসবুকে ওই যে বিজ্ঞাপন চালাতো, ওই মেয়ে এসে বলতো, যারা অ্যাড দিত যে টার্গেট ব্রড, মেক মোর ক্রিয়েটিভ। এখন মোর ক্রিয়েটিভ বানাতে কেন বলতো? ধরেন আপনি যদি 10টা অ্যাড বানান, 10টা অ্যাড বানালে হবে কি 10টার মধ্যে হয়তো বা 2টা ভালো হয়ে যেতে পারে। কারণ অনেক সময় কন্টেন্ট বানালে বোঝা যায় না যে কে কোনটা পছন্দ করবে, কে কোনটা করবে না। সো এর মধ্যে যদি 2টা ভালো পেয়ে যায় আপনি ওই 2টার বাজেট স্কেল করতে পারেন। আর এক্ষেত্রে ফেসবুক অটোমেশন সিস্টেম এখন যেটা করেছে সেক্ষেত্রে ফেসবুক এগুলো কন্ট্রোল করে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো এই জন্য ফেসবুক ওই কথা বলেছে। সো আপনার কি করা উচিত? অনেক অনেক ক্রিয়েটিভ বানানো উচিত। ধরেন অ্যাডভার্টাইজার, আপনি আগে যেখানে 2টা অ্যাড বানাতেন সেখানে আপনার কি 100 বানানো উচিত? না, আপনার 100 বানানো উচিত না, তাহলে আপনি পাগল হয়ে যাবেন। আর আপনি যদি বাজে অ্যাড বানাতে থাকেন তাহলে দেখা যাবে বাজেই রেজাল্ট আসবে। আপনি যেটা করতে পারেন, আগে হয়তো বা 2টা বানাইতেন বা একটু খারাপ অ্যাড বানাইতেন, কারোটা কপি করে এনে দিতেন। এখন আপনি 5টা বানাবেন 2টার জায়গায়, বা 3টা বানালেন, সেটা থেকে আরও 5-6টা বানাতে পারেন। ধরেন স্টার্টিং পয়েন্ট ভিন্ন হতে পারে অ্যাডের, তারপর ধরেন থাম্বনেইল ভিন্ন হতে পারে, টাইটেল ভিন্ন হতে পারে। একই ভিডিও সেটার কিন্তু ভিন্ন ভিন্ন হতে পারে, সেভাবে হতে পারে। এখন বলতে পারেন ভাই আগে তো আরেকজনেরটা চাইনিজ ভিডিও সেটা কপি করে দিতাম, সেল আসতো, এখন কি হয়েছে, এখন আসে না কেন? এই এখন সমস্যা হলো আপনিও তো টার্গেট করেন ব্রড, আবার আপনার যে কম্পিটিশন সেও টার্গেট করে ব্রড। সো হয় কি, সেই কম্পিটিশন আগে যাদেরকে টার্গেট করতো ধরেন চাইনিজ প্রোডাক্ট বিক্রির জন্য, সো তারা ছিল তাদের কিছু সিলেক্টিভ অডিয়েন্স। এখন সে টার্গেট করে ব্রড, আপনিও করেন ব্রড। সো করার ফলে হয় কি, তার যে ক্যাম্পেইনটা সেটা অলরেডি হয়তো বা সে অনেক দিন ধরে চালাচ্ছে, মানুষ দেখে ফেলতেছে, সেটা হয় কি আস্তে আস্তে অ্যাড ফাটিক হয়ে যায়, তখন আর মানুষ ক্লিক করতে চায় না তার ভিডিওতে বা বিজ্ঞাপনে। আর সিমিলার ভিডিও বিজ্ঞাপন যখন তো আপনিও চালান বা ক্যাম্পেইন চালান, তখন আপনার পোস্ট বা ভিডিওতে ওই মানুষ তো ওটা দেখেই ফেলছে, আর লাইক কমেন্ট করতে চায় না বা কোনো কিছু কিনতে চায় না। সো এই জন্য হয় আপনি যখন আগে কপি করতেন ভালো রেজাল্ট আসতো, এখন কপি করলেও ভালো রেজাল্ট আসতেছে না, কারণ আপনি যারটা কপি করছেন সেও যাদেরকে টার্গেট করছে, আপনিও তাদেরকে টার্গেট করছেন। বোঝা গেল? সো এই জন্য আপনার ইউনিক ক্রিয়েটিভ বানাতে হবে এবং ভালো অ্যাড বানাতে হবে। ভালো অ্যাড কেন বানাতে হবে? আগে ওই যে আপনার কম্পিটিশন যাদেরকে টার্গেট করতো, আপনি হয়তো বা তাদেরকে টার্গেট করতেন না, তাতে হয়তো কি তারা যেটা দেখতেছে আলাদা, আপনি যেটা দেখাচ্ছেন সেটা আলাদা। এখন সে ধরেন একটা ভালো কোয়ালিটির ভিডিও বানিয়ে দিল একই প্রোডাক্টের, আর আপনি দিলেন একটা খারাপ ভিডিও। আপনার ওয়েবসাইটে ঢুকেন, আপনার ওয়েবসাইটে ক্লিক করলে 5 সেকেন্ড সময় লাগে, আপনার ল্যান্ডিং পেজে যায় না। আপনার ধরেন যে প্রেজেন্টেশন, আপনার পেজটাই সাজানো, কোনো কিছু ঠিকঠাক মতো করা নাই। সো আপনার সেল আসবে কিভাবে? তারটা তো আগে দেখাবে, তার পেজ থেকে সেল আসবে, কারণ সিমিলার জিনিস অলরেডি কাস্টমার ভালো কোথাও দেখেছে, সেখান থেকে কিনে ফেলেছে। আর এক জিনিস যখনই বারবার দেখাবেন তখন কিন্তু এটা ফাটিক হবে। পৃথিবীর যত ভালো গান হোক, যত ভালো সিনেমা হোক, সেটা অল্প কয়েকদিন মানুষের কাছে হাইপ থাকে, এরপর কিন্তু ডাউন হয়ে যায়। এই জন্য আপনার কন্টিনিউয়াস ভালো কন্টেন্ট বানাতে হবে এবং ভালো কন্টেন্ট বানাতে হবে। আর অনেকগুলো বানালে আপনি সেগুলোর মধ্যে থেকে ভালোগুলো খুঁজে বের করতে পারবেন। সো প্রথম জিনিসটা আশা করছি আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন যে আপনাদের ভালো কন্টেন্ট বানাতে হবে এবং অনেকগুলো কন্টেন্ট বানালে তার মধ্যে থেকে আপনি ভালোটা বাছাই করে নিতে পারবেন। তাতে হবে কি, আপনার যে অডিয়েন্স বা ইউজার, ওই যে ফেসবুকের যেটা বলেছিল যে যেটা পছন্দ করবে, এখন আপনার একটা যদি ভালো হয় আর আপনার যে কম্পিটিশন তার একটা যদি খারাপ হয়, তাহলে আপনার একটাতেই মানুষ কিন্তু বেশি ক্লিক করবে। পরবর্তীতে যাদের কাছে একটা পৌঁছাবে ওই অডিয়েন্সগুলো ভালো অডিয়েন্স হবে, বুঝতে পারছেন? যারা প্রোডাক্ট বা সার্ভিস কিনতে আগ্রহী। আপনার কম্পিটিশন আপনার থেকে পিছিয়ে যাবে, আপনি ভালো করতে পারবেন। এখানে আমি আপনাদেরকে একটা লাইভ ক্যাম্পেইন থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
এটা আমার একটা ক্লায়েন্টের ক্যাম্পেইন চলতেছে। এখন যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো সেটা হলো আপনার অ্যাডস মনিটর করার সিস্টেম বা ক্যাম্পেইন মনিটর করার সিস্টেমটা আপনার জানতে হবে। যদি আপনি সঠিকভাবে মনিটর করতে না পারেন, ডাটা দেখে অ্যানালাইজ করতে না পারেন, তাহলে আপনি বুঝবেন কেমনে আপনার ভিডিও দিচ্ছেন বা কন্টেন্ট দিচ্ছেন সেটা ভালো নাকি খারাপ, সেটা থেকে রেজাল্ট আসছে কি আসছে না, সেটায় বাজেট বাড়ানো উচিত কি উচিত না। সো এই সব কিছু আপনার বুঝতে হবে এই রেজাল্ট শিট দেখে। এটা নিয়ে আমার ফেসবুক কোর্সের সম্পূর্ণ টিউটোরিয়াল আছে, সেখানে আপনারা দেখতে পারেন, কিন্তু এখানে আমি আপনাদেরকে সংক্ষেপে কিছু বিষয় বলে দিচ্ছি যেগুলো না হলেই নয়। দেখেন এই কলামে আপনারা দেখতে পাচ্ছেন কলামস, এখানে সবসময় পারফরমেন্সটা দেয়া থাকে। সো পারফরমেন্স যে ম্যাট্রিক্স এখানে কি দেখায় দেখেন, 54টা ওয়েবসাইট পারচেস হয়েছে, পার পারচেসে $0.85 খরচ হয়েছে, প্রতিদিনের বাজেট কত, কত ডলার স্পেন্ড হয়েছে, ইমপ্রেশন কতটা পেয়েছি, রিচ কতটা পেয়েছি, কবে শুরু হয়েছে কবে শেষ হয়েছে। আচ্ছা, এই পারফরমেন্স ম্যাট্রিক্সে শুধুমাত্র এই বাজেট টাজেট তো দেখবেন, এর বাইরে আরেকটা জিনিস দেখার আছে ইম্পর্টেন্ট, সেটা হলো ইমপ্রেশন এবং রিচ। ইমপ্রেশন এবং রিচ যদি কাছাকাছি বা সমান সমান থাকে তাহলে খুবই ভালো। এর অর্থ হলো আপনার যে ক্যাম্পেইনটা বা অ্যাডটা দিয়েছেন সেই অ্যাডটা দেখে মানুষ এঙ্গেজ হচ্ছে বা রিচ করতেছে মানুষের কাছে। ইমপ্রেশন মানে হলো কি, এটা 63,026 জনের কাছে গিয়েছে, কিন্তু দেখেছে কত, 48,531 জন। বোঝা গেল? সো এটা কাছাকাছি হলে আপনি ধরে নেবেন এটা ভালো। আমার এখানে বলা যাচ্ছে অলরেডি 60 বা 75-এর মতো পার্সেন্টেজ বলা যায়, বাস আমি ক্যালকুলেট করতে পারছি না, করলে দেখা যাবে। এটা মোটামুটি ভালো অ্যামাউন্ট, ঠিক আছে। কিন্তু অন্যান্য যে ম্যাট্রিক্স সেগুলো আপনারা কিভাবে দেখবেন, এখানে ফেসবুক অনেক সহজ করে দিয়েছে। দেখেন এখানে কয়েকটা সিস্টেম। আপনি যদি ভিডিও ক্যাম্পেইন বা অ্যাড চালিয়ে থাকেন, অ্যাড ক্রিয়েটিভ, সেক্ষেত্রে ভিডিও এঙ্গেজমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন, দেখেন আপনার ভিডিওটা 3 সেকেন্ড কতজন দেখেছে, ঠিক আছে, 30,246 জন। আর আপনার ইমপ্রেশন হয়েছিল কত, 63,026 জন। আর রিচ হয়েছিল কত, আমরা পেয়েছি 40,000 সামথিং মনে হয়। সো এখানে 3 সেকেন্ড যে প্লে, এটা রেশিও ভালো, কিন্তু আরও ভালো হতে পারতো। যদি আমাদের অ্যাড আরও বেশি ভালো হতো, এটা হয়তো বা আরও অনেক ভালো হতো, কিন্তু এটা যথেষ্ট ভালো বলা যায়। এরপর দেখেন 3 সেকেন্ড ভিডিওতে কত ডলার ব্যয় হয়েছে সেটা এখানে দেখাচ্ছে। একটু এদিকে চলে আসেন, রিচ তো দেখতে পাচ্ছেন। আসার পর এখানে দেখেন 25% আপনার ভিডিওটা দেখেছে কয়জন, 10,055 জন। অর্থাৎ আপনার 3 সেকেন্ড দেখার পর 25 সেকেন্ডে আসতে গিয়ে আপনার প্রায় বলা যায় 60-70% আপনার বা এরকম বা 70%-এরও বেশি যে ইউজার তারা কিন্তু চলে গিয়েছে। অর্থাৎ ভিডিওটা প্রথম 3 সেকেন্ডের পর আরও বেশি ভালো হতে পারে, তাহলে আরও বেশি ইউজার বা ক্লায়েন্ট থাকতো এখানে। এরপর দেখতে পাচ্ছেন 50% দেখেছে কতজন, 9,065 জন, যেটা অনেক ভালো একটা অ্যামাউন্ট। সো এক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন যে 25 থেকে 50%-এর মধ্যে ভিডিওর যে লেন্থ, এর মধ্যে ভিডিও কন্টেন্টটা ভালো, যেটা কাস্টমারকে আটকে রাখতে পেরেছে। 50%-এর পরও ভালো, 75% পর্যন্ত 7,072 জন, এটাও ভালো একটা অ্যামাউন্ট। 95% পর্যন্তও ভালো। সো মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট কিন্তু ধরে রেখেছে, কিন্তু প্রথম দিকে হুকের পর ভিডিওটা আরও বেশি ক্যাচি হতে পারতো। সো এক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন কোন ভিডিও কীরকম পারফরমেন্স করতেছে। এখন এটা আমরা ক্যাম্পেইন লেভেল থেকে দেখতেছি। যদি আপনার হয় এই যে ক্যাম্পেইনের ভিতর আপনার ধরেন 10টা অ্যাড ক্রিয়েটিভ আছে বা 10টা ভিডিও আছে, সেগুলো কিভাবে দেখবেন, আপনি ক্লিক করবেন অ্যাডস লেভেলে। এখন এখানে একটা ভিডিও আছে, এখানে যদি 2টা 3টা 4টা 5টা থাকতো সেগুলো শো করতো। ক্যাম্পেইন লেভেল কেটে দেন। সো দেখেন সকল ক্যাম্পেইনের অ্যাডগুলো এখানে শো করতেছে। আর যদি কোনো ক্যাম্পেইন সিলেক্ট করে আসেন তাহলে ওই ক্যাম্পেইনের অ্যাড এখানে শো করবে। সো এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে ধরেন আপনি 2টা ভিডিও দিয়েছেন, এখানে 2টা দেখেন। এখন এক্ষেত্রে বুঝতে পারবেন যে কোন ভিডিওটা দেখে মানুষ বেশি লাইক করতেছে বা কোন ভিডিওটা উইনিং হচ্ছে। এখান থেকে দেখে আপনার ধরেন এই অ্যাড ক্রিয়েটিভটা রেজাল্ট ভালো করতেছে না, সো এটাকে আপনি বন্ধ করে দিতে পারেন, অন্যটা রাখতে পারেন। যদিও এখন যে অটোমেশন সিস্টেম, এখানে আপনার অটোমেটিক বন্ধ বা অফ করতে হবে না, এটা অটোমেটিক ফেসবুক করে। যেমন এই ক্যাম্পেইনটার ক্ষেত্রে আপনারা দেখেন, এখানে দেখেন এটার বাজেট, এই যে এটা সিবিও করা হয়েছে, ক্যাম্পেইন লেভেলে বাজেট দেওয়া হয়েছে। এটা $5 বাজেট দেওয়া হয়েছিল শুরু করার সময়, কিন্তু এটার বাজেট এখন দৈনিক কত হয়েছে আমি দেখাচ্ছি, পারফরমেন্স ম্যাট্রিক্সে গেলে দেখা যাবে $21 সামথিং।
সো এটা হয়েছে আমরা অটোমেটেড যে রুলস আছে ফেসবুকের সেই অটোমেটেড রুলস অ্যাপ্লাই করে দিয়েছি। যদি আমার কস্ট পার রেজাল্ট, আমার যে ক্লায়েন্ট তিনি বলেছেন ওনার যদি $1.5 মধ্যে থাকে ওনার সেলের কস্ট পার রেজাল্ট পারচেস, তাহলে ওনার লাভ হবে, এর উপরে গেলে ওনার $2 উপরে গেলে ওনার লস হবে। সো আমি কন্ডিশন দিয়ে দিয়েছি যদি পারচেস কস্ট $1.5 কম হয় তাহলে বাজেট প্রতিদিন 20% করে বাড়বে। এটা কোথায় দিয়েছি আমি আপনাদেরকে দেখাই। এখানে মোরে ক্লিক করুন। মোরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ রুলস। সো আপনি কোনো একটা ক্যাম্পেইন সিলেক্ট করে ওই ক্যাম্পেইনের জন্য রুলস ক্রিয়েট করতে পারবেন, অথবা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই এক্সিস্টিং রুলস, ভিউ অ্যাক্টিভ রুলস, ম্যানেজ রুলস। সো ম্যানেজ রুলসে আমি ক্লিক করছি। এখানে আসার পর আমার যে কন্ডিশন এখানে দেখতে পাচ্ছেন কিভাবে হবে, এই যে ইনক্রিজ বাজেট ইফ কস্ট ইজ $1.5 লেস দ্যান $1.5। সো এখানে আমি আরেকটা কন্ডিশন দিতে পারি, ধরেন ডিক্রিজ 20% ইফ ইটস মোর দ্যান $2। সেভাবে আমরা কন্ডিশন দিতে পারি। এখান থেকে আপনারা ক্যাম্পেইন একটা সিলেক্ট করতে পারতেছেন না, এখানে দেখতে পাচ্ছেন। সো এখানে যদি অ্যাপ্লাই করতে হয় ক্যাম্পেইনটার উপরে, তাহলে আমার যেতে হবে এই যে ক্যাম্পেইন অপশন, এটা সিলেক্ট করা আছে, এখানে মোর, ক্রিয়েট নিউ রুলস। সেখানে দেখতে পাচ্ছেন কাস্টম রুলস, নেক্সটে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন ওই যে ক্যাম্পেইনটা আমি সিলেক্ট করেছি শুধুমাত্র এই ক্যাম্পেইনের উপরে এটা অ্যাপ্লাই হবে। আর যদি সবগুলোর উপরে অ্যাপ্লাই করতে চান তাহলে এখান থেকে সিলেক্ট করতে পারেন। আর অটোমেটেড রুলস কীভাবে কাজ করে, কীভাবে কি অ্যাপ্লাই করতে হয় তা নিয়ে আমার একটা ভিডিও আছে, উপরে দেখতে পাচ্ছেন, অথবা নিচে ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, ওখান থেকে আপনারা সম্পূর্ণ দেখতে পারেন। সো ধরেন এই ক্যাম্পেইনের উপর সিলেক্ট অপশন, এই যে ডিক্রিজ ডেলি বাজেট বাই, এখানে ধরে নিচ্ছি এখানে কত পার্সেন্ট, ধরেন 20%, 20% হবে। কস্ট পার রেজাল্ট ইজ গ্রেটার দ্যান এই যে $2 দেখতে পাচ্ছেন। এখানে মিনিমাম ডেইলি বাজেট ক্যাপ, মানে এর কম হবে না। আমি $20 চেয়ে কমাতে চাই না, $20 পর্যন্ত থাকুক, এর কমবে না আর, ঠিক আছে। সো এটা দেখার পর আপনি এই যে ডেলি চেক দিয়ে দিতে পারেন, তারপর ক্রিয়েট বাটনে ক্লিক করলে ক্রিয়েট হয়ে যাবে। রুলসের একটা নাম দিতে হবে, টেস্ট, এখানে ডিক্রিজ বাজেট দিতে পারি, তো ক্রিয়েট দিতে পারেন। সো আমি দিয়ে এটা ক্রিয়েট করে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমার অটোমেটেড রুলস ক্রিয়েট হয়ে গিয়েছে। আচ্ছা, আমরা আর একটা যে বিষয়ে ছিলাম, এখানে দেখেন কলাম অপশনে ভিডিও এঙ্গেজমেন্ট তো আপনারা দেখতে পারলেন ভিডিওতে ক্লিক করে। তারপর অপশন আছে পারফরমেন্স অ্যান্ড ক্লিক, এটা সবচেয়ে বেশি পপুলার। এখানে ক্লিক করলে আপনি পারফরমেন্সও দেখতে পারবেন, অ্যাডের এই যে ফ্রিকোয়েন্সি দেখতে পাচ্ছেন, দেখছেন এটার ফ্রিকোয়েন্সি হলো 1.30, অর্থাৎ এই অ্যাডটা একজন ইউজারের কাছে একবারের চেয়ে একটু বেশি গিয়েছে। লাইক ধরেন 3 জনের কাছে গিয়েছে, 2 জন দেখেছে, এখন 3/2 কত হবে, এটাই হলো ফ্রিকোয়েন্সি। এখন ফ্রিকোয়েন্সিও কিন্তু কন্ট্রোল করা যায়, একটা অ্যাড চাইলে আমি কোনো কাস্টমারকে কতবার দেখাবো কি এগুলো কন্ট্রোল করা যায়, এবং বিভিন্ন সিস্টেম আছে, সেটা পরের ব্যাপার। সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সি দেখতে পাচ্ছেন 1.30। এটা যদি 3-4-এর উপরে উঠে যায় ফ্রিকোয়েন্সি, সেক্ষেত্রে অবশ্যই এটা রিস্কি, এটা কমাবেন। কিভাবে কি কমাতে হয় সেটা আলাদা ভিডিও হতে পারে। এরপর এখানে দেখতে পাচ্ছেন অনগোয়িং রেজাল্ট হাবিজাবি যা যা আছে, সব ক্লিক কতটা করেছে, আপনার লিঙ্ক ক্লিক কতটা করেছে, আপনার লিঙ্কের ক্লিক থ্রু রেট কত, এখানে দেখতে পাচ্ছেন ক্লিক থ্রু রেট কিন্তু অনেকটা কম, 3.45%। এটা ভালো, অ্যাভারেজে অনেক ভালো বলা যায়, কিন্তু এর চাইতেও ভালো হইতে পারে। আমি ক্লায়েন্টদেরকে সাজেশন করি যাতে আপনারা আরও বেশি ভালো করতে পারেন। অনেক সময় সাজেশন দেওয়ার পর তারা সর্বোচ্চ চেষ্টা করে, হয়তো বা আরও চেষ্টা করলে আরও ভালো রেজাল্ট আসবে। এখন ধরেন আরও একটা অপশন আছে, এখানে দেখেন কাস্টমাইজ কলামস, এখানে যদি ক্লিক করেন আপনার যা যা দেখতে মন চায় আপনি চাইলে তা তা দেখতে পারেন। ধরেন আমি রোয়াজ দেখতে চাই, রোয়াজ। সো রোয়াজে ক্লিক করলাম, এখানে দেখেন পার্সেসের যে রোয়াজ এটা দেখতে চাই, ক্লিক করলাম, ওয়েবসাইট পার্সেস অ্যাপ্লাই দিলাম। সো আমার রোয়াজ দেখতে পাচ্ছেন এখানে কত, 11.51। এটা কিন্তু অনেক ভালো রোয়াজ। রোয়াজ অর্থ হলো কি, রিটার্ন অন অ্যাড স্পেন্ড, মানে এখানে আমি $1 ব্যয় করে 11.51 টাকা লাভ করেছি, মানে $1 ব্যয় করে $11, $11.5 মতো লাভ করেছি। যদি এখানে 3 থাকতো তার অর্থ হলো আমি $1 ব্যয় করে $3 লাভ করেছি। সো এই হলো আপনার রোয়াজ। এখন এখানে আরও অনেক সিস্টেম আছে, চাইলে যেমন ধরেন আপনি কাস্টম সেট আপ করতে পারেন। দেখেন এখানে যা যা আছে অলরেডি দেয়া, সেগুলো দিয়ে আপনাদের কাজ হয়ে যাবে, ঠিক আছে। তারপরও অনেকে দেখি কাস্টম ক্রিয়েট করে, কাস্টম অনেক সময় প্রয়োজন হয় কিছু কিছু ম্যাট্রিক্সের ক্ষেত্রে। এখানে দেখেন আমি নেট প্রফিট নামে একটা ক্রিয়েট করে রেখেছি। এখন এটা ক্রিয়েট করবেন কিভাবে,
ক্রিয়েট কাস্টম ম্যাট্রিক্সে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখেন সিলেক্ট ম্যাট্রিক্স অপশন আছে, তারপর প্লাস মাইনাস ব্র্যাকেট, এগুলো কিভাবে কাজ করে আপনি এখানে লার্ন মোরে ক্লিক করে দেখতে পারেন। আর আপনারা যদি চান আমি আপনাদের জন্য দেখেন এখানে কিছু প্রয়োজনীয় কাস্টম যে ম্যাট্রিক্স আছে সেগুলো আমি তৈরি করে রেখেছি, এগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব নিচে লিঙ্ক ডিসক্রিপশনে, ওখান থেকে আপনারা দেখতে পারেন, দেখে আপনারা কপি পেস্ট করতে পারেন। যেমন ধরেন আমি নেট প্রফিট বের করতে চাই, এটার ক্ষেত্রে কি হতে পারে, আমার ওয়েবসাইটের কনভার্সন ভ্যালু দেখতে পাচ্ছেন ইনটু প্রফিট মার্জিন মাইনাস অ্যামাউন্ট স্পেন্ড, অর্থাৎ আপনার যে রোয়াস আছে, রোয়াসে আপনাকে কি দেখায় আপনি আসলে কত টাকা লাভ করতেছেন, কিন্তু ফেসবুক তো জানে না যে আপনার ডেলিভারি কস্টিং হতে পারে 100 টাকা, আপনার প্রোডাক্টের আলাদা কস্টিং হতে পারে, তারপর আপনার ধরেন অন্যান্য জায়গায় এক্সপেন্সেস যেতে পারে, রিটার্ন আসতে পারে, কর্মচারীর খরচ আছে, এগুলো তো ফেসবুক জানে না। সো এগুলো বাদ দিলে যে নেট প্রফিট আসবে সেটা কীভাবে বের করবেন, সো এটার জন্য ফর্মুলা এই যে দেখেন। এখন এখানে প্রফিট মার্জিন আপনি কীভাবে বের করবেন, ধরেন আপনি একটা প্রোডাক্ট 1000 টাকায় বিক্রি করেছেন, কিন্তু প্রোডাক্টটা কিনেছেন 650 টাকায়, তাহলে আপনার লাভ হলো কত, 350 টাকা। আপনার প্রফিট মার্জিন হবে কত, 350 ভাগ 1000, তাহলে 0.35 অর্থাৎ 35%। সো এখানে দেখতে পাচ্ছেন 0.35 এই অ্যামাউন্টটা আছে। এরপর দেখতে পাচ্ছেন ওয়েবসাইট পারচেস কনভার্সন ভ্যালু, অর্থাৎ আপনার ওয়েবসাইট থেকে একটা পারচেস হতে কত টাকা খরচ যাচ্ছে, সেটা তো ওই যে পারচেস কস্টই লেখা আছে ফেসবুকে, আর মাইনাস অ্যামাউন্ট স্পেন্ড, ধরে নিচ্ছে আপনার বিভিন্ন জায়গায় ডেলিভারি কস্টিং, বিভিন্ন জায়গায় কস্টিং আছে, ধরে নিচ্ছে 200 টাকা, সো সেটা আপনি মাইনাস করতে পারেন। কপি করছি, সো পেস্ট করছি, এখানে অ্যামাউন্ট স্পেন্ড ধরে নিচ্ছি আমি 200 টাকা স্পেন্ড করেছি, এটা 3% ঠিক আছে। এখানে ওয়েবসাইট পারচেস ভ্যালু, এখানে আমার লাগবে হলো পারচেস ভ্যালু, এখানে আমরা সার্চ দিলেই পেয়ে যাব এই যে ওয়েবসাইট পারচেস। সো এই ফর্মুলাটা যদি বসিয়ে এখানে একটা নাম দিবেন, তারপর এটা কিভাবে দেখাবে ফরম্যাট, পার্সেন্টেজে নাকি নিউমেরিকে নাকি কারেন্সিতে, এটা হবে কারেন্সিতে, সো টাকায় দেখাতে পারে। এরপর ডিসক্রিপশন দিতে পারেন যেটা আপনি মনে রাখবেন, এটা কে কে দেখবে সেটা ডিফাইন করে এখানে ক্রিয়েট করতে পারেন। সো এটা আপনাদের প্রয়োজন হবে না, তারপর দেখিয়ে দিলাম এই ধরনের রুলস আপনারা ক্রিয়েট করতে পারেন কাস্টম, যদি অনেক ডাটা আপনার জানার প্রয়োজন হয়। সো এটা আমি আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দেবো, এখানে অনেকগুলো আছে, যেমন ধরেন প্রফিট মার্জিন, আচ্ছা ব্রেক ইভেন পয়েন্ট কীভাবে বের করবেন, তারপর পারচেস কনভার্সন রেট কত গেল, তারপর থাম স্টপ রেশিও কত গেল, আপনার যে থামনিল দেখে সেটাকে কত পার্সেন্ট মানুষ ক্লিক করলো না করলো, বা স্টপ রেশিও কীরকম সেটা বের করার জন্য পারচেস রেশিও, সো সবগুলো আমি দিয়ে দিব, আপনারা এটা কপি পেস্ট করতে পারেন। এখন আর একটা বিষয় থাকে যে ভাই এই ক্যাম্পেইনে যদি আমি বাজেট বাড়াতে চাই বা আরও অ্যাড বাড়াতে চাই তখন আমি কি করব। এটা তো অটোমেটিক বাজেট বাড়াই দিলেন, তারপর কি করবেন, এটা থেকে সেল আসতেছে না, তখন আমি কি করব। দেখেন আপনি যদি এখন এটার ভিতরে চিন্তা করেন যে আমি এটার বাজেট বাড়াবো, এর আগে আপনি কি করতেন, ধরেন আপনি একটা অ্যাড বানিয়েছেন, আপনি কি করতেন, সেই অ্যাডটা এনে নতুন অ্যাডসেটে রাখতেন, অ্যাডসেটে রেখে আপনি হয়তো বা নতুন অডিয়েন্স টার্গেট করতেন, টার্গেট করে ওই অ্যাডটা দিতেন, এরকম কাজ করতেন। এখন কিন্তু সেটা করলে ভালো হয় না, কারণ কি আমি এই একটার ক্ষেত্রে দেখাই, ক্লিক করছি, দেখেন এখানে অডিয়েন্স কিন্তু ওপেন রাখা হয়েছে আর বাকি সাজেশন দেয়া হয়েছে, এই যে দেখেন অডিয়েন্স কিন্তু ওপেন এবং কিছু সাজেশন দেয়া হয়েছে, এটার মানে এই না যে এই অডিয়েন্স কি তারা টার্গেট করবে, এটা কিন্তু সাজেশন জাস্ট, আর সব কিছু কিন্তু ওপেন, দেখতে পাচ্ছেন পুরো বাংলাদেশ ওপেন। এখন যদি আপনি আর একটা অ্যাডসেট ক্রিয়েট করেন, সেই অ্যাডসেটেও কিন্তু সেম অডিয়েন্স হবে। সো সেম অডিয়েন্স হলে হবে কি, অডিয়েন্স ওভারল্যাপ করবে, মানে এইখানেও যেই অডিয়েন্স ওইখানেও সেম অডিয়েন্স, মানে আপনার একই অডিয়েন্স বারবার দেখবে আর কি, ঠিক আছে। সো এতে আপনার কিন্তু খরচ বেড়ে যাবে, আপনি নিজেই নিজের কম্পিটিশন হিসাবে দাঁড়াচ্ছেন, বা আপনি অর্ম অডিয়েন্সকে একই প্রোডাক্ট আবার দেখাচ্ছেন হয়তো বা ভিন্ন আঙ্গিকে, কিন্তু সেটা ভিন্নভাবে করা যেতে পারে। দেখেন এখানে কি করতে পারি, আমি এখানে খুব বেসিকভাবে দেখেন শুধু সিবিও করে দিয়েছি, অর্থাৎ দেখেন এখানে কি হতে পারে, আমি একেবারে জেনুইনটা বলে দিচ্ছি কি করব আমার প্ল্যানিং। দেখেন এখানে যে অ্যাডটা আছে, এখন আমার যে ক্লায়েন্ট আছে তাকে আমি বলতেছি আরও 2টা অ্যাড বানান, কারণ এই অ্যাডটার যখন বাজেট বাড়বে, এই অ্যাডের বাজেট বাড়ার পর এই অ্যাড আস্তে আস্তে ফাটিক হবে এবং ওনার কস্ট বাড়তে থাকবে। এটা কেন বাড়ে কি সেটা আমার আলাদা ভিডিও আছে, সেখানে আমি বলেছি বা ডিসক্রাইব করেছি, বাজেট কীভাবে ইনক্রিজ করবেন ওই ভিডিওটা দেখতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আর উপরেও দেখতে পাচ্ছেন। সো এজন্য আমি ক্লায়েন্টকে বলেছি আরও 2টা ভিডিও কন্টেন্ট বানান। এতে করে কি হবে, যারা আমার এই ভিডিওটা এখন দেখছে তারা আরও নতুন ভিডিও দেখতে পারবে, নতুন কাস্টমারের কাছে নতুন নতুন ভিডিও যাবে, এতে আমার একটা নেতিয়ে পড়বে না, অর্থাৎ বাজেট বাড়লে আমার সেল কমে যাওয়ার সম্ভাবনা কম হবে।
এবং এখানে বাজেট যখন বাড়বে ফেসবুক কি করবে, বিভিন্ন যে অ্যাড ক্রিয়েটিভ আছে সেখানে আস্তে আস্তে বাজেট অ্যালোকেট করবে, যেটা ভালো পারফরমেন্স করবে ফেসবুক সেটাতে বাজেট অ্যালোকেট করবে। এখন বলতে পারেন এটাকে আরও কিভাবে ইনক্রিজ করা যেতে পারে। এই যে অ্যাডসেটটা দেখতে পাচ্ছেন, এখন আমি এই অ্যাডসেটটাকে এখানে ডুপ্লিকেট না করে আমি যেটা ক্রিয়েট করতে পারি, আলাদা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারি। যদি আমি আলাদা কিছু করতে চাই, আলাদা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করলাম সর্বশেষে একেবারে লাস্টের দিকে, সেই ক্যাম্পেইনটায় অ্যাডসেট নিলাম। সেই অ্যাডসেটে আমি শুধুমাত্র ধরেন আমার যে ওয়ার্ম অডিয়েন্স আছে, যারা অ্যাড টু কার্ট করলো, ভিডিও দেখলো, তারপর ভিডিও 25% দেখলো, তারপর ইনিশিয়েট চেক আউট করতে চেয়েছে, অন্যান্য জিনিস ব্রাউজ করেছে, সেই সব যে কাস্টমার আছে সেটাকে বলে ওয়ার্ম অডিয়েন্স। আমি ওই ওয়ার্ম অডিয়েন্সকে টার্গেট করলাম। আবার সেই ওয়ার্ম অডিয়েন্স থেকে একটা লুকালাইক অডিয়েন্স বানালাম। ওয়ার্ম অডিয়েন্স হলো কি কাস্টম অডিয়েন্স, সেখান থেকে একটা লুকালাইক বানালাম, 1 বা 1.5%-এর লুকালাইক বানিয়ে আমি সেটাকে টার্গেট করলাম। সেখানেও কিছুটা বাজেট দিয়ে দিলাম। ধরেন ওখানে দিলাম হয়তোবা আমি 20%, এখানে দিলাম হয়তোবা 30%, যে বা 40%, কারণ এটা কোল্ড অডিয়েন্স, এই অডিয়েন্সটা বড়। আর ওয়ার্ম অডিয়েন্স কি খুব ছোট অডিয়েন্স, তাদেরকে আমি অল্প কিছু বাজেট দিলাম, ওখানে সেল আসার সম্ভাবনা বেশি। হয়তোবা আমি যে ভিডিওটা বানিয়েছি সেখানে আমি অফার দিয়ে আলাদা ভিডিও বানিয়ে দিতে পারি, তাহলে তারা অফার পেয়ে কিনতে পারে। তাতে হবে কি দেখেন, আমার কিন্তু অ্যাড ওভারল্যাপ হচ্ছে না, একটা আর একটার সাথে ওভারল্যাপিং করতেছে না, অ্যাড ক্রিয়েটিভ ওভারল্যাপ করতেছে না। আর দ্বিতীয়ত হলো আমি আমার সঠিক অডিয়েন্সকে টার্গেট করতে পারতেছি, এবং ফেসবুকের যে এআই আছে সেটাকে আমি কিন্তু ফ্লেক্সিবিলিটি দিচ্ছি। সে বুঝতে পারতেছে যে কোথায় কি করা যায়, সে নিজের থেকে যাতে করতে পারে। এটা এখন নিজে করতে গেলে, অনেক কিছু ম্যানুয়ালি করতে গেলে ফেসবুক অনেক সমস্যা হয়। এই জন্য এআইকে অনেক ফ্লেক্সিবিলিটি দিবেন, যাতে এআই নিজে এই ডিসিশনগুলো নিতে পারে। এবং আমরা মাল্টিপল অ্যাড ম্যানেজারে এবং মাল্টিপল ক্লায়েন্টের ক্ষেত্রে টেস্ট করতেছি বা করে দেখেছি, এটা অটোমেটিক্যালি আপনি ভালো রেজাল্ট পাবেন যতটা অটোমেটিক ম্যানেজ করবেন এবং এআইকে যতটা স্বাধীনতা দিবেন। আচ্ছা, এগুলো তো দেখে নিলেন। আপনাদেরকে আর একটা বিষয় দেখাবো বলেছি, জেনারেটিভ এআই, যেটা নিয়ে আমরা কথা বলছিলাম। সো আমরা আমাদের ক্যাম্পেইন এডিট অপশনে চলে যাচ্ছি, অ্যাড অপশনে চলে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন সি মোর ভেরিয়েশন। এখানে দেখেন অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ নামে একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে যখন আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি ফটো আপলোড করলে বিভিন্ন ফিচার দেখতে পারবেন, ভিডিও আপলোড করলে বিভিন্ন ফিচার দেখতে পারবেন। এটা ভিডিও অ্যাড। সো এখানে কী ফিচার দেখতে পাচ্ছেন, ট্রান্সলেট ভয়েস ওভার, মানে আপনার ভয়েসকে ট্রান্সলেশন করে দিবে। আমার অডিয়েন্স আসলে বাইরের দেশের অডিয়েন্স না, সুতরাং আমার এটা প্রয়োজন নেই, আমি অফ করে রেখেছি। টেক্সট ইমপ্রুভমেন্টস, এটা কি আমার প্রয়োজন আছে? হ্যাঁ, আমার মনে হচ্ছে এটা প্রয়োজন আছে। বিভিন্ন পজিশনে যে আমার টেক্সটগুলো থাকে, এটা কোথায় কি থাকবে এটা ফেসবুক ডিসাইড করে দিবে, এবং কোন ধরনের টেক্সট দিলে ভালো হবে এটাও ফেসবুক ডিসাইড করবে। সেটা অনেক ভালো, সেটা আমি অন রেখেছি। দেখেন অ্যাড প্রোডাক্ট ট্যাগ, এটা আমার প্রয়োজন আছে না? আমার প্রয়োজন নেই, প্রোডাক্টের কোনো ট্যাগ আমি চাচ্ছি না। এই যে বিভিন্ন প্রোডাক্ট পাশাপাশি ট্যাগ করা যায়, মানে লিঙ্কে আরও অনেক প্রোডাক্ট যদি দিতে চান। সো আমার যিনি ক্লায়েন্ট তার আর কোনো ট্যাগ প্রোডাক্ট নাই, সো সেটা আমি রাখি নাই। এরপর দেখতে পাচ্ছেন অ্যাড ভিডিও এফেক্ট। আমি কি ভিডিওতে কোনো এফেক্ট দিতে চাই? না, আমি ভিডিওতে কোনো এফেক্ট দিতে চাই না, কারণ আমার ভিডিওটা অলরেডি ভালোভাবে এডিট করা এবং ভালোভাবে বানানো, সেই কাজ আপনারা করবেন না। তারপর ফিক্স মিডিয়া, ধরেন এই যে ভিডিওটা বিভিন্ন ডিভাইসে বিভিন্ন রকম সাইজে দেখাতে পারে, এই সাইজটা ঠিক করে দিবে কি না। সো আমার সাইজ ঠিক করার প্রয়োজন আছে, সেক্ষেত্রে আমি ফিক্স মিডিয়া দিয়ে দিয়েছি। এখানে দেখেন রিলেভেন্ট কমেন্ট, তারপর ইনহ্যান্স সিটিএ, এগুলো অন করা আছে, এগুলো প্রয়োজন আছে। এই যে দেখেন, এই যে বাটনটা কোথায় দেখাবে, বাই ইওর হিয়ার, সো অটোমেটিক জেনারেট করেছে। আর যখন আপনারা ইমেজ অ্যাড দিবেন, আমি অন্য একটা ইসে দেখাতে পারি। এখানে দেখেন এটা আমার একটা ইমেজ অ্যাড, নিচে স্ক্রল করে আসলে এখানেও কিন্তু নানান রকম ইমেজ জেনারেট করতে পারে এবং বিভিন্ন সিস্টেম জেনারেট করতে পারে। এখানে কয়টাই সাজেস্ট করতেছে, আপনি যখন আপলোড করবেন তখন আপনাকে বিভিন্ন জিনিস আরও সাজেস্ট করবে। ধরেন আপনি একটা ভালো ভিডিও ক্যাম্পেইন বানিয়েছেন, এখন আপনি ফেসবুকের যে জেনারেটিভ এআই সেটা আপনি সিলেক্ট করে দিলেন, তাহলে হবে কি ওই ভিডিওটা অনেক ক্ষেত্রে খারাপ রেজাল্ট এনে দেয়, কারণ আপনি তো ওখানে ভালো অলরেডি বানিয়ে ফেলছেন। সো এআই যে সবসময় ভালো রেজাল্ট আনে এমনটা না। সো এটা অন করার ক্ষেত্রে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন, আপনার যতটুকু প্রয়োজন ততটুকু অন করবেন, আর যেগুলো প্রয়োজন নেই সেগুলো অফ করে দিবেন, তাহলে আপনারা ভালো রেজাল্ট পাবেন। বাইরের দেশের ক্ষেত্রে ভিন্ন হতে পারে, ভিন্ন দেশে ভিন্ন রকম সিস্টেম থাকতে পারে, তারা সেটা অ্যাপ্লাই করে দেখতে পারে। আপনিও চাইলে টেস্ট করে দেখতে পারেন, মানা নাই। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমি বলে দিলাম, আপনার যদি কন্টেন্ট ভালো হয়, এই এআই জেনারেটেড কন্টেন্ট খুব বেশি ইম্প্যাক্ট ফেলতে আমি দেখি নাই। সো নতুন কন্টেন্ট জেনারেশনের কোনো প্রয়োজন আমার আছে বলে মনে হয় না।
যেসব ফিচার আপনার প্রয়োজন শুধু সেগুলাই অন করবেন। সো এই বিষয়গুলো আপনারা যদি মাথায় রাখেন আর আপনার ব্রেনটাকে যদি একটু খাটান, আপনার কাস্টমারকে যদি একটু ভালো সার্ভিস দেন, আপনার যে কাস্টমার এক্সপিরিয়েন্স সেটাকে যদি বাড়ানোর দিকে আপনি খেয়াল করেন, তাহলে আপনার সেল অটোমেটিক বাড়বে। সো আশা করছি মেটার অ্যান্ড্রয়েড আপডেট নিয়ে আপনাদের আর কোনো সন্দেহ বা ভয়ভীতি থাকবে না, আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছে। কারণ ফেসবুক আপনাদের লাইফটাকে আরও অনেক ইজি করতে চেয়েছে। যারা আপনাদেরকে নানান রকম টেকনিকের ভয়ভীতি দেখায়, আপনারা বুঝতেই পারছেন তারা আপনার থেকে টাকা নিতে চায়। আমি আপনাদের কোনো কোর্স করাই না বা পেইড কোনো কোর্স বিক্রি করি না, কারণ আমার মনে হয় আপনারা যদি শিখতে চান, যার আগ্রহ আছে, প্রচুর ঘাটাঘাটি করলে আপনারা অনলাইন থেকে শিখতে পারবেন। আর শিখতে গিয়ে যদি কোনো সমস্যায় পড়েন, নক দিতে পারেন, সেখানে আমি হেল্প করার যথাসাধ্য চেষ্টা করব। আমি শুধুমাত্র বিজনেস সাপোর্ট দিয়ে থাকি, যাদের বিজনেসের ওয়েবসাইট ডেভেলপমেন্ট কিংবা ডিজিটাল মার্কেটিং, ব্র্যান্ড গ্রোথ বা অন্যান্য যে কোনো সমস্যার জন্য আমাকে নক দিতে পারেন। আর আমাদের ওয়েবসাইটও চাইলে ভিজিট করতে পারেন, ওপেন মাইন্ড বিডি। আল্লাহ হাফেজ।